বহুদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ক্রমাগত 10টা-5টার অফিস করতে করতে একঘেয়েমি ধরে গেছে। তাই 3 বন্ধু মিলে ঠিক হলো রাঁচি বেড়াতে যাব। কিছু সুন্দর পাহাড়, জলাধার আর মনোমুগ্ধ করা ঝর্ণা আমাদের চোখের সামনে ভেসে উঠল। বেশি দেরি না করে ঠিক করে ফেললাম সামনের শনিবার দুপুরে অফিস পর বেরোনো হবে। কথা মতো সেই দিন এসে গেল। সৌভিক নতুন গাড়ি কিনেছে, তাই ঠিক হয়েছে ওর গাড়িতেই যাওয়া হবে। ঘড়িতে তখন 2টো। আর দেরি না করে পলাশ, সৌভিক আর দেব এই 3 বন্ধু বেরিয়ে পড়ল। গাড়ি হাইওয়ের পথ ধরে ছুটে চলল। নতুন গাড়ি, তাই একটু সাবধানেই চালাচ্ছিল সৌভিক। জামশেদপুর যখন পৌঁছলো তখন প্রায় রাত 8টা বাজতে যায়। রাস্তায় একটু শুধু চা বিস্কুট খেয়েছিল সবাই, তাই অনেকক্ষণ না খাওয়ায় পেটের মধ্যে ভয়ানক খিদের উৎপাত শুরু হয়েছে। ঠিক হলো সামনের একটা রেস্টুরেন্টে রাতের খাওয়ার সেরে নিয়ে বাকি রাস্তা যাওয়া হবে। সেই মতো আমরা সামনের একটা রেস্টুরেন্টে গাড়ি থামালাম। বেশ জমিয়ে খাওয়া হলো। এরপর যখন বেরোলো তখন ঘড়ির কাঁটা 9:30 ছোবে। সারাদিন সৌভিক গাড়ি চালিয়েছে, তাই দেব গাড়ি চালাচ্ছে এখন। দেবের বাম দিকে পলাশ আর পেছনের সিটে সৌভিক। ঘন্টাখানেক গাড়ি চালানোর পর রাস্তা হঠাৎ খুব আঁকাবাঁকা হতে শুরু করলো। তারপর একটু কুয়াশাও হয়ে গেছে চারিদিকে। অস্পষ্ট হলেও রাস্তার দুপাশের পাহাড়গুলো আবঝা বোঝা যাচ্ছে। হঠাৎ একটা বোর্ড দেখতে পেলাম, লেখা তাইমারা ভ্যালি। জায়গাটা ঢোকার সাথে সাথেই মনে হলো যেন আমরা একটা অন্য জগতে ঢুকে পড়লাম। হঠাৎ সব নির্জীব মনে হলো। ব্যাপারটা আমরা সবাই একই সঙ্গে অনুভব করে একে অপরের দিকে তাকালাম। গাড়ি চলছে 70-এর স্পিডে। সৌভিক ঘুমিয়ে পড়েছে কিনা দেখার জন্য লুকি মিররে পেছনের দিকে তাকাতেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। সৌভিকের পাশে সাদা কাপড় পরে আধ অন্ধকারে কে বসে আছে ওটা? ভীষণ ভয়ে অন্যমনস্ক হয়ে যাবার দরুন গাড়ির স্টিয়ারিং বেঁকে গিয়ে গাড়িটা কিছুটা রাস্তার একদম পাশে চলে আসলো। পলাশ কোনো রকমে হাত বাড়িয়ে কন্ট্রোলে আনলো আর ব্রেক লাগালো। পলাশ রেগে গিয়ে বলল, কি করছিলি কি? আরেকটু হলেই তো মহিলাটাকে মেরে ফেলতিস। আমরা 3 জন গাড়ি থেকে নেমে পড়লাম। দেব থতমত খেয়ে আছে। কোন মহিলাটা? আরে রাস্তার পাশে একটা মহিলা দাঁড়িয়ে ছিল, দেখিসনি? তুই কি ঘুমিয়ে পড়েছিলি নাকি বলতো? সৌভিকের পাশে পেছনে একদম বসেছিল দেখলাম, সেটা দেখেই ভয় পেয়ে এরকম হলো। আমার পাশে কোথায়? গাড়িতে তো কেউ নাই। আমি একটু ঘুমিয়ে গেছিলাম। কি বলছিস বলতো তুই? এদিকে পলাশ মোবাইলের টর্চ নিয়ে দেখতে গেল দাঁড়ানো মহিলাটার কিছু ক্ষতি হয়েছে কিনা, কিন্তু কোথাও কেউ নেই। আজব। দেব এতক্ষণে একটু স্বাভাবিক হয়েছে। সে বলল, দেখ ভাই, আমার কিন্তু জায়গাটা ভাল লাগছে না। এমনিতেই গাড়ি নেই রাস্তায়, শুধু লরি যাচ্ছে। আর এসব কি হচ্ছে আমি জানি না। চল তাড়াতাড়ি গাড়িতে ওঠ, এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই বলে ওরা আবার গাড়ি চালাতে শুরু করলো। দেব চুপচাপ গাড়ি চালাচ্ছে, আর সৌভিকও কিছু উত্তর দিল না। সে জেগে চুপ করে বসে আছে। গাড়ি চলছে। হঠাৎ দেখতে পেল সামনে সাদা কাপড় পরে একটা মহিলা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। দেব হর্ন দিতে শুরু করলো, কিন্তু মহিলার কোনো ভ্রুক্ষেপই নেই। যেন একটা মরা মানুষ, যেন একটা অপার্থিব শক্তি বলে দাঁড়িয়ে আছে রাস্তার ঠিক মাঝে। দাঁড়িয়ে যা ভাই। না না, আমি বুঝে গেছি পুরো ব্যাপারটা। একেই দেখেছিলাম আমি গাড়ির ব্যাক সিটে। কি বলছিস? আরে মরে যাবে ধাক্কা দিলে। সৌভিক কি বলবে বুঝে উঠতে পারল না। শুধু শেষ মুহূর্তে চোখ বন্ধ করে নিল। আর 20 ফুট দূর হবে। মূর্তিটা এখনো রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে আছে। দেব শক্ত হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালিয়ে দিল, কিন্তু অবাক, গাড়ির সামনে কোনো কিছুর ধাক্কাই হলো না। বাকি রাস্তার নির্বিঘ্নে পৌঁছে গেল রাঁচি। সকালে চা খেতে খেতে হোটেলের ম্যানেজার বাবু যা বললেন তা শুনে তো ওরা হাঁ। উনি বললেন, 15 বছর আগে অবধি ওই তাইমারা ভ্যালিতে মাওবাদী ছিনতাইবাজরা থাকতো। 300 জনের বেশি মানুষের প্রাণ গেছে অ্যাক্সিডেন্ট আর ছিনতাইয়ের কবলে। শোনা যায় এক সাদা কাপড় পরা মহিলা রাস্তায় ঘোরে,
আর তাকে বাঁচাতে গিয়ে ওই অ্যাক্সিডেন্ট হয়। ভগবানের অনেক কৃপা আপনারা সুরক্ষিত এসেছেন। ওখানে এক কালী মন্দির আর হনুমানজির মন্দির বানানো হয়েছে রাস্তার ধারে, এসব থেকে মুক্তি পেতে। এই শুনে আমরা মনে মনে ঠিক করলাম ফেরার দিন কোনোভাবেই রাতে আর যাব না, দিনের বেলাতেই ওই রাস্তা পেরিয়ে যাব, আর যাবার সময় ওই মন্দিরে একটা পুজো দিয়ে ফিরব।